তারপরে দেখো যে এরপরে আছে অ্যাপোলার, এ মানে অ্যাবসেন্ট, এ মানে অ্যাবসেন্ট বা নাই এরকম কিছু। তারপরে পোলার তার মানে কোনো প্রান্ত নাই, এটাই হলো অ্যাপোলার। তাহলে হচ্ছে মেরুহীন নিউরন, কোষদেহের কোনো প্রলোভিত অংশই থাকে না। সেরেব্রাল হেমিস্ফিয়ার মানে আমাদের যে অগ্র মস্তিষ্কের একটা অংশ, হেমিস্ফিয়ার মানে অর্ধেক, মস্তিষ্কের অর্ধেক। আমাদের মস্তিষ্ক এইভাবে থাকে, যখন আমরা মস্তিষ্ক করবো ধরো আমাদের মস্তিষ্ক এরকম, হ্যাঁ এরকম ভাবে থাকে। তো এই অংশকে বলা হয় হেমিস্ফিয়ার, এই অংশকেও বলা হয় হেমিস্ফিয়ার। হ্যাঁ ডান বাম হেমিস্ফিয়ার বলা হয়। হেমিস্ফিয়ার মানে মস্তিষ্কের অর্ধেক, এর বাংলা অর্থ মস্তিষ্কের অর্ধেক। তো আমাদের যে আমরা তো জানি যে আমাদের ডান দিকটা বাম দিককে কন্ট্রোল করে, বাম দিকটা ডান দিকে, এই অর্ধেককে বলা হয় হেমিস্ফিয়ার। তাহলে এখানে দেখো যে হেমিস্ফিয়ার বহিঃস্তরে, তারপরে চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে মেরুহীন নিউরন দেখা যায়। তো আমরা এটা মনে রাখতে পারি এইভাবে, এ মানে তো নাই। হ্যাঁ বলো। সরাসরি উদ্দীপনা কেমন দিচ্ছে, মানে চোখে তো বস্তুতে আলো পড়ছে, ওটা আবার রেটিনাতে যাচ্ছে, তো এক্ষেত্রে তো মস্তিষ্কে একটা ইয়ে তৈরি হচ্ছে। মেরু না থাকলে তাই বলছো যে মেরু না থাকলে ডেনড্রাইটও নাই, আবার আসলে ব্যাপারটা হলো যে আমাদের মস্তিষ্কের মধ্যে বেশিরভাগই এরকম থাকে, মানে অর্থাৎ হলো কোনো মেরুহীন থাকে। কারণ ধরো এইটা হলো একটা নিউরন, কিন্তু এর কোনো মেরু নাই, কিন্তু এর অসংখ্য ডেনড্রাইট আছে, এইভাবে করে অসংখ্য ডেনড্রাইট থাকে। আবার ধরো এখান থেকে আরেকটা, এরও অসংখ্য ডেনড্রাইট থাকে, কিন্তু এরা প্রলম্বিত ভাবে, মানে অর্থাৎ নিচের দিকে বা বাইরের দিকে অনেক বেশি দূরত্ব পর্যন্ত প্রলম্বিত কিছু যায়, বের হয় না। তো এই মেরু নাই, তাহলে এটা কিভাবে কি করবে? হ্যাঁ চারপাশে ছড়ানো আছে, এবং আমাদের মস্তিষ্ক এরকমই বেশি থাকে। আমাদের যে মস্তিষ্ক কাজ করে, তো বলা হচ্ছে এই ডেনড্রাইট গুলা কোটি কোটি হয়, এবং আমরা যখন যে কোনো কাজ যখন করি তখন হচ্ছে যে আমাদের এই ডেনড্রাইট গুলা, ধরো আমরা যখন কেবল জন্মাই, হ্যাঁ তখন হলো একটা বাচ্চার বুদ্ধি আর একটা গরু ছাগলের বুদ্ধি সেম থাকে। মানে গরু ছাগলের মাথায় যেটুকু বুদ্ধি থাকে, একটা মানুষের বাচ্চা যখন হয় একই বুদ্ধি, কিন্তু গরু ছাগল আর বুদ্ধিমান হতে পারে না, মানুষ বুদ্ধিমান হয়। এর কারণটাই হলো মানুষের হাত আছে, তাই হাত দিয়ে কোনো কিছু ধরে আর চিন্তা করে এই জিনিসটা কি। হ্যাঁ ধরো যে হাত দিয়ে আগুন ধরতে গেল, পুড়ে গেলেও তো বুঝে যে এটা তার মানে হাত দেওয়া যাবে না, এটা কিছু একটা, তাই না? তো এরকম করে বুদ্ধির বিকাশ ঘটে। আর গরু ছাগলদের হাত দিয়ে ধরার কিছু নাই, ধরতে পারে না, যার জন্য ওদের বুদ্ধির বিকাশ ওইভাবে ঘটে না। হ্যাঁ যেমন ধরো যে ভাল্লুক বা বানর কিছুটা হাত ব্যবহার করতে পারে বলে ওরা কিছুটা বুদ্ধিমান রাখে, হ্যাঁ বুঝতে পারে কিছুটা। তো যখনই মানুষ কোনো বিষয়ে চিন্তা ভাবনা করে, তখন ডেনড্রাইট নিচের দিকে, তো একটা একটা করে ডেনড্রাইট উপরের দিকে উঠে এবং সিনাপস গঠন করে, মানে মুখোমুখি সংযোগ সাধন হয়, এবং এইভাবে তার বুদ্ধির বিকাশ ঘটে। যে যে কাজে যত বেশি চেষ্টা করবে, তার সেই কাজের ডেনড্রাইট তত বেশি সিনাপস গঠন করবে, এবং সে ট্যালেন্ট হতে থাকবে। এবং এটা নির্ভর করে ম্যাক্সিমামই 95% হলো চেষ্টার মাধ্যমে। যে যত বেশি চেষ্টা করবে তার ডেনড্রাইট তত বেশি কি হবে, মানে সিনাপস গঠন করতে থাকবে। এবং এক একটা কাজের জন্য 5000 ধারণা বৈজ্ঞানিকদের 5000 ডেনড্রাইট থাকে। তো কেউ কেউ দেখা যায় যে 200-100 বেশি ডেনড্রাইট কানেক্ট করতে পারে না, কেউ কেউ দেখা যায় অনেক বেশি কানেক্ট করে, তখন ধরো বৈজ্ঞানিক হয়ে যায়। যে অনেক বেশি কানেক্ট করে, অনেক বুদ্ধি। হ্যাঁ যেমন খেলাধুলাতেও দেখো না যে ব্রাজিল, আর্জেন্টিনা বা ইউরোপের দেশটা, তারা কেন এত টেকনিক্যালি পাস দিতে পারে, এত টেকনিক্যালি কাটাইতে পারে? হ্যাঁ এর মেইন কারণ কি, ওরা জন্ম থেকেই ওটা নিয়ে ভাবনা চিন্তা করে, জন্ম থেকে তারা সারা বছরই খেলাধুলা করে, আর ডেনড্রাইট ঘ্যাট 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 করে খালি লাগতে আছে, বুঝতে পারছো? যার জন্য ওদের খেলার সাথে আবার বাংলাদেশেরা কিছুই বুঝে না। কারণ কি, বাংলাদেশে তো বছরে 2 মাস ফুটবল খেলে, তাও আবার খেলে হচ্ছে ক্রিকেট খেলার উপযোগী না, তাই মানে বর্ষা টর্ষা পানি এর মধ্যে ফুটবল খেলে। তো এই জন্য দেখা যাচ্ছে বাংলাদেশের মানে মানুষের ডেনড্রাইট কিন্তু অতটা সংযোগ সাধন করে না ব্রেনের ক্ষেত্রে। তো সংযোগ সাধন করে না, তার মানে ওই বুদ্ধিটা নাই, কোন টেকনিকে কি করতে হয় এটা বুঝে না। ক্রিকেটে যেমন আবার বাংলাদেশ ভালো, কারণ ক্রিকেটের চেষ্টা সাধনা একটু বেশি করে। হ্যাঁ যে যেটা নিয়ে চেষ্টা সাধনা করবে। যেমন তুমি চিন্তা করো, ব্রাজিলের সাথে বাংলাদেশের ক্রিকেট খেলা হলে ব্রাজিল পারবে না, কোনোবারই পারবে না, তাই না? 50 রানে অল আউট করবে। তো তার মানে হচ্ছে যে যে কাজে চেষ্টা করবে। হ্যাঁ তো এরকম এই ব্যাপারটাও তাই, তোমরাও হচ্ছে পড়াশোনাতে যে যত বেশি চেষ্টা সাধনা করবা, তত ডেনড্রাইট ঘ্যাট ঘ্যাট করে লাগবে, তখন দেখবা তোমার পড়া তাড়াতাড়ি মুখস্থ হবে।
অনেকে এর প্রমাণ কি জানো, যখন তুমি এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠো, 1 মাস পড়া বাদ দাও, ডেন্ডাইটগুলো নিচের দিকে নামতে শুরু করে দেয়। যার জন্য আবার যখন পড়া শুরু করো তখন কিন্তু প্রথমে ভালো মতো ব্রেনে নিতে চায় না বা মুখস্থ হতে চায় না। আর যখন পড়ার স্পিড অনেক বেশি হয়ে যায় তখন দেখবে তোমার খুব তাড়াতাড়ি মুখস্থ হচ্ছে, ব্রেনে তাড়াতাড়ি ধরছে। তার মানে এগুলো সবই নির্ভর করে কি চেষ্টার মাধ্যমে। তুমি চেষ্টা করে তুমি তোমার ভাগ্যের পরিবর্তন করে দেবে। তো হয় তাড়াতাড়ি, সমস্যা নাই, কিন্তু ভুলে হ্যাঁ, কিন্তু যখনই তুমি হচ্ছে যে একবার পড়া, এই যে অনেকে বলেন একবার পড়া ছেড়ে দিলে আর পরে আর সেভাবে আর মানুষ করতে পারে না পড়াশোনা, কারণ হচ্ছে যে ওই যে ডেন্ডাইট গুলো সব নিচের দিকে নিম্নমুখী হয়ে বসে আছে। এখন এটাকে আবার দাঁড় করাইতে হবে, আবার অনেক চেষ্টা সাধনা করতে হবে, তখন ডেন্ডাইট আবার একটা একটা করে লাগবে। তুমি যত বেশি লাগাবা তুমি তত বেশি ট্যালেন্ট। বুঝা গেল কি, যে কেউ কারো 12 ঘন্টা লাগে তাহলে তার পড়াশোনার একটা সমতা আসবে, আর কারো 8 ঘন্টা। তাহলে যে 8 ঘন্টায় পড়ে 12 ঘন্টা সমান পড়তে পারে, সে 12 ঘন্টা পড়া মানেই তার 16 বা 20 ঘন্টা পড়ার সমান হয়ে যায়। এইভাবেই কিন্তু ট্যালেন্ট, কম ট্যালেন্ট বেশি ট্যালেন্টের ব্যাপারটা হয়। তুমি চাচ্ছ যে আমি হচ্ছে অমুকের থেকে বেশি ট্যালেন্ট হতে চাই, তাহলে ও যদি 8 ঘন্টা পড়ে তাহলে তোমাকে 13 ঘন্টা পড়তে হবে, তখনই তুমি ওই পর্যায়ে যেতে পারবে, তাছাড়া তুমি কখনোই যেতে পারবে না। বুঝতে পারছো? এটা হলো ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে যে অ্যাপোলার মনে রাখতে পারি আমরা এইভাবে মনে রাখার জন্য, যে হেমিস্ফিয়ার তো মস্তিষ্কেরই অংশ, আর চোখের রেটিনা। তো আমরা হলো কারো যদি কিছু কম থাকে না থাকে, তো আমরা তো চোখ দিয়ে দেখি আর বলি ওর মাথায় কিছুই নাই, চোখ দিয়ে দেখে বলে ওর মাথায় কিছুই নাই। এইভাবে মনে রাখতে পারি, তাই না? চোখ দিয়ে দেখি আর বলি যে ওর মাথায় কিছুই নাই, এটা হলো অ্যামোলার। মাথায় মানে হেমিস্ফিয়ার, চোখ দিয়ে দেখছি মানে যে চোখের রেটিনা, এইভাবে মনে রাখা যায়। আচ্ছা, তারপরে দেখো সংবেদী বা সেন্সরি, যেটা অর্থাৎ হলো বাইরের যে উদ্দীপনা ব্রেনে নিয়ে যায় বা আমাদের সুষমনা কাণ্ডে নিয়ে যায়, এটা হলো সংবেদী, বাইরের উদ্দীপনা। যেমন তোমরা কথা শুনছো, এটা সংবেদী, কানের পর্দায় টাচ লাগছে, ওখানে যে ডেন্ড্রাইট গুলো আছে সেই ডেন্ড্রাইট ব্রেনে খবর নিয়ে যাচ্ছে, এটা হলো সংবেদী, এটা সংবেদী। আর নির্দেশ পালন করা যেটা, সেটা হলো মোটর। হ্যাঁ হ্যাঁ, একজন হলো চেষ্টা বা মোটর, অর্থাৎ ও হলো নির্দেশ পালন করে। ও নির্দেশ পালনের মাধ্যমে ব্রেন থেকে সুষম কাণ্ড হয়ে আমাদের হাতে বা পায়ে চলে গেল নির্দেশটা। যেমন মশা কামড় দিয়েছে, তাহলে এখানে ডেন্ড্রাইটটা তোমার ব্রেনে খবর দিয়েছে, পরে আবার ব্রেন থেকে একজন বা একজন এসে হ্যাঁ হ্যাঁ হোক, কিন্তু হলো সংবেদী দ্বারা হচ্ছে সুষমনা কাণ্ড হোক, এটাও এক ধরনের মোটর, মানে হলো আজ্ঞা পালন করছে। এটা হলো আজ্ঞা পালন করছে। তোমাকে কেউ সালাম দিল, তুমি এটা শুনলা, এটা হলো সংবেদী। আর তুমি উত্তর যে দিচ্ছ, এটা মোটর বা চেষ্টীয়। মোটর বা চেষ্টীয়। মোটর মানে চলমান, মানে হচ্ছে যেটা আর কি চলে, তার মানে ব্রেন থেকে চলতে চলতে তোমার হচ্ছে ভোকাল কর্ডে নির্দেশনা আসলো যে তুমি এর উত্তর দাও, বা উত্তর না দিয়ে তুমি যদি বলো যে শালা বেটা শালা, তাও কিন্তু ওটাও কিন্তু মোটরের কাজ। হ্যাঁ, বলতেই পারো ওটা মোটরের কাজ, তাই না? হ্যাঁ, ঠিক না? এখন ধরো এখন যদি তোমার কাছে কোনো ধরো ছিনতাইকারী তোমার সবকিছু নিয়ে গিয়ে যাওয়ার সময় তোমাকে বললো আসসালামু আলাইকুম, তখন কিন্তু তুমি কি বলবা? ওয়ালাইকুম সালাম। তুমি তখন আগে ছিল বলবা সালাম আলাইকুম, মনে মনে বলবা, তাই না? বা দূরে চলে গেলে জোরে বলতে পারবে, তাহলে ওটা কিন্তু মোটরের কাজ। আর মিশ্র যে স্নায়ু দুই কাজই করে, সংবেদীর কাজও করে আবার চেষ্টর কাজই করে, সেটা মিশ্র। অন্তর্মুখী এগুলো আসে না, এমনি জাস্ট পড়াচ্ছি। অন্তর্মুখী নিউরন যেটা হলো ভিতরের দিকে খবর নিয়ে আসে, বহির্মুখী মানে নির্দেশ পালন করা, তাই না? আর আন্তঃনিউরন, একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে সম্পর্ক, এটা হলো আন্তঃনিউরন। নিউরোগ্লিয়া আমরা তো জানি, নিউরনের পাশে যে কোষগুলো থাকে, তাকে নিউরোগ্লিয়া বলে। গ্লিয়া মানে আঠার মতো লেগে থাকে, নিউরন কোষের আশপাশে আঠার মতো লেগে থাকে। স্যার একক কেন বলা হয়? সামনে বলা আছে যে হচ্ছে এই যে স্নায়ু কি স্নায়ুতন্ত্রের গাঠনিক একক দুই ধরনের, নিউরন এবং নিউরোগ্লিয়া। ও হ্যাঁ, এটা কি একক বলা হচ্ছে কেন? কারণ হচ্ছে যে দেখো, একটা নিউরন কিন্তু নিউরোগ্লিয়া ছাড়া বাঁচতেই পারবে না। কারণ হলো যে নিউরোগ্লিয়ার মধ্যে ধমনীর শাখাগুলা থাকে নিউরোগ্লিয়ার ভিতরে, এবং সেই নিউরোগ্লিয়ার কোষই কি করে, পুষ্টিগুলা কিন্তু নিউরনকে দেয়। তো আসলে নিউরোগ্লিয়া ছাড়া আবার নিউরন বাঁচতে পারবে না। সরাসরি নিউরন কিন্তু রক্তজালক থেকে পুষ্টি পায় না, নিউরোগ্লিয়ার মাধ্যমে পায়। তো এই জন্য এটা ওর একটা গুরুত্বপূর্ণ কিছু আর কি, যার জন্য এটাকে একসাথে একক বলা যায়, কারণ ওকে ছাড়া নিউরন আবার বাঁচতে পারবে না। নিউরোগ্লিয়া ওর আশপাশে আঠার মতো লেগে থাকে। এখন দেখো, এই নিউরোগ্লিয়ার কোষগুলো সম্পর্কে বলছে যে অ্যাস্ট্রোসাইট, অ্যাস্টার থেকে আসছে মানে তারার মতো বিচ্ছুরিত হয়ে আছে, এই জন্য আর কি এর নাম অ্যাস্ট্রোসাইট, তাই না?
অলিগোডেন্ড্রাইট, অলিগো মানে কম সংখ্যক, যদি শাখা প্রশাখাগুলা অল্প থাকে, এই শাখা প্রশাখাগুলোর সাথে রক্তনালীর কানেকশন আছে, রক্তনালী থেকে রক্তের পুষ্টিগুলো নেয় এই শাখা প্রশাখার মাধ্যমে আর কি, হ্যাঁ, নিয়ে নিউরনকে আবার দিয়ে দেয়। একদিক দিয়ে ধরো নিচ্ছে, আরেক দিক থেকে নিউরনকে আবার দিয়ে দিচ্ছে। এটা নালীর মতো কাজ করে। এখানে যে আশপাশে যে তারার মতো ছড়িয়ে আছে বা অল্প সংখ্যক তারার মতো ছড়িয়ে আছে, যে সুতার মতো গঠন, এগুলো কিন্তু এক একটা নালী, নিউরনগুলোর এক একটা নালী। ওই নালীগুলা রক্তনালীর সাথে কানেকশন, রক্তনালী থেকে পুষ্টি নিচ্ছে, নিয়ে নিয়ে নিউরনকে দিচ্ছে। এখন যদি কম শাখা প্রশাখা থাকে তাহলে অলিগোডেন্ড্রোসাইট, অলিগো মানে কম সংখ্যক, আর বেশি থাকলে তখন সেটা হলো অ্যাস্ট্রোসাইট, অ্যাস্টার, তারার মতো, তারা আলো যেমন বিকিরণ ঘটে চারিদিকে, এইটা। এরপরে দেখো মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া কিন্তু আসলে এক ধরনের শ্বেতকণিকা। মাইক্রোগ্লিয়া হলো এক ধরনের শ্বেতকণিকা। এরা হলো মাইক্রো মানে ছোট ছোট ছোট, কারণ এরাও তো নিউরনের প্রতিরক্ষার কাজে আছে, যেন জীবাণু দ্বারা আক্রান্ত না হয়, নিউরোগুলা যেন আক্রান্ত না হয়। এই জন্যে মাইক্রোগ্লিয়া আবার এর মধ্যেই পড়ানো হচ্ছে, কারণ নিউরনের সাথেই তো এর থাকে, কিন্তু এটা আসলে এক ধরনের শ্বেতকণিকা। তাহলে এখন যদি পরীক্ষায় আসে যে নিউরোগ্লিয়ার মধ্যে কোনটি শ্বেতকণিকা, তাহলে মাইক্রোগ্লিয়া বলবো, তাই না? এটা হলো শ্বেতকণিকা। এরপরে দেখো অ্যাপেন্ডাইমা। এটা হলো একবারে ভেন্ট্রিকুলার প্রাচীরে থাকা। অ্যাপেন্ডাইমা হলো ভেন্ট্রিকল, আমাদের মস্তিষ্কের ভিতরে কিন্তু ভেন্ট্রিকল আছে, মানে কি ছোট ছোট গহ্বরের মতো আছে, এখানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, হ্যাঁ, তরল থাকে। সেইখানে থাকা যে নিউরোগ্লিয়া আছে তার নাম হলো অ্যাপেন্ডাইমা। এগুলো কিন্তু কোনোটাই মুখস্থ করবা না, আমি জাস্ট ধারণা রাখলাম, কারণ এখান থেকে কিন্তু কোশ্চিন হয় না, হ্যাঁ। এবার সিনাপস কাকে বলে? সিনাপসের সরল বাংলা অর্থ আসলে হ্যাঁ সংযোগ স্থাপনকারী। আবার আরেকটা অর্থ হয় সিন মানে একই সাথে, মানে দুইটা নিউরনকে একই সাথে সংযুক্ত করে রাখে, তাই এখানে সিনাপস, সিন থেকে সিনাপস। সিন মানে একসাথে, টুগেদার, মানে দুইটা নিউরনকে একসাথে যুক্ত করে রাখছে, তো তাই এর নাম হলো সিন থেকে সিনাপস। সিনাপস কাকে বলে এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়ে রাখা ভালো, হ্যাঁ, যদি এটা সিলেবাসের বাইরের অংশ, তারপর পড়ে রাখা ভালো, হঠাৎ দিতেও পারে। এরপরে দেখো যে এখানে কতগুলো বিষয় আছে। সিনাপটিক ক্লেফট, ক্লেফট মানে ফাঁক, এটা বাংলা অংশ দিয়ে আছে। আমরা তো জানি একটা নিউরন কিন্তু আরেকটা নিউরনের মাঝে গ্যাপ থাকে, তাই না? ওই গ্যাপটাই হলো সিনাপটিক ক্লেফট। ক্লেফট মানে ফাঁক, ফাঁকা জায়গা, একটু ফাঁকা জায়গা, এটাই হলো সিনাপটিক ক্লেফট। এখন প্রি সিনাপটিক নিউরন, প্রি মানে পূর্ব, তাই না? ধরো যে ধরো এখানে একটা নিউরন আছে আর এখানে একটা নিউরন, তাহলে এই নিউরনটা হলো প্রি সিনাপটিক হবে, আর এটা হলো পোস্ট সিনাপটিক হবে, তাই না? হ্যাঁ, একটার থেকে আরেকটা আসছে, যেটা থেকে সংকেতটা যায় সেটা প্রি সিনাপটিক, আর যে গ্রহণ করে সেটা হলো পোস্ট সিনাপটিক। আচ্ছা, তাহলে প্রি পোস্ট এগুলো বুঝলাম। এখানে একটা কথা আছে, সিনাপস দুই ধরনের হয়, বৈদ্যুতিক ও রাসায়নিক। তাহলে বৈদ্যুতিকটা হচ্ছে কোথায়? হৃৎপিণ্ড ও মস্তিষ্কে। ওই যে ইলেকট্রিক সিগন্যাল আসছে, আমাদের হার্ট সবসময় ইলেকট্রিক সিগন্যাল দ্বারা উদ্দীপ্ত হয়, মস্তিষ্ক থেকেও ইলেকট্রিক সিগন্যাল আসে, যেটা কিন্তু আবার আমাদের হার্টকে ইয়া করতে পারে, এর উপর খবরদারি রাখতে পারে, হ্যাঁ। তাহলে এই দুইটা হচ্ছে যে বৈদ্যুতিক সিনাপটিক। এবার দেখো সিনাপসের প্রকারভেদ। একজোসোমাটিক মানে হচ্ছে এই জাতীয় সিনাপস একটি নিউরনের একজন মানে কি একজোর সাথে সোমা মানে দেহ, তাই না? অর্থাৎ একজনের সাথে যদি দেহ, অর্থাৎ সরাসরি দেহকোষের কানেক্ট থাকে, তাহলে একজোসোমাটিক। আর দেখো একজোডেন্ড্রাইট, তার মানে কি একজনের সাথে ডেন্ড্রাইট, এটা তো বুঝতে পারছো। একজোটিক মানে কি একজনের সাথে একজন, আর ডেন্ড্রোডেন্ড্রাইট মানে ডেন্ড্রাইটের সাথে ডেন্ড্রাইট, এই আর কি, হ্যাঁ। সিনাপসের কাজও আসে না, মানে এগুলো সিলেবাসের বাইরের অংশ। নিউরন নিঃসৃত রাসায়নিক বস্তু যেগুলো আছে এগুলো কিন্তু সিলেবাসের অংশ না, এখান থেকে জিন্দিগিতেও কোনো কোশ্চেন আসেনি, অযথা মুখস্থ করার দরকার নাই আর কি, হ্যাঁ। তবে এটা একটু বুঝে রাখো যে সিনাপসের মাধ্যমে কিভাবে উদ্দীপনা পরিবহন হয়, এটা মানে জাস্ট বোঝার জন্যই বুঝো, কিন্তু পরীক্ষার জন্য না, এমনি একটু বুঝে রাখো যে কিভাবে কি হয়। তো দেখো যে মনে করো এটা হলো একটা সিনাপটিক নোড, এটা মনে করো একটা সিনাপটিক নোড, এটা একটা সিনাপটিক নোড, বড় করে দিলাম, ওই যে নোড তো আমরা দেখেছি আগে, তাই না? আর এইটা মনে করো প্রি সিনাপটিক নোড, এটা মনে করো প্রি সিনাপটিক নোড, এটা মনে করো প্রি সিনাপটিক নোড। তো এখানে কিছু গ্রাহক থাকে, মানে ধরার জন্য একটু হাতের মতো গঠন থাকে আসলে এরকম,
এরকম হাতের মতো গঠন থাকে। এর মধ্যে কিছু ভেসিকল থাকে, রাসায়নিক উপাদান যুক্ত কিছু ভেসিকল থাকে, আর এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। বাইরে হলো সোডিয়াম থাকে, এছাড়াও ক্যালসিয়াম থাকে। স্যার এগুলো কি কাজ করে? হ্যাঁ, সেটাই বলবো। মানে এটা হলো সিনাপসের মধ্যে দিয়ে উদ্দীপনা কিভাবে যায়, এটা কিন্তু আমরা শিখবো। বইটা না আগে আগে তোমরা একটু দেখো, তারপরে বইটা দেখো। হ্যাঁ, আচ্ছা, এখন এর মধ্যে ক্লোরিনও থাকে। কিভাবে সিনাপসের মধ্যে দিয়ে উদ্দীপনা যায়? আমরা যে কথাবার্তা শুনছি, তোমার যদি ব্যথা লাগে, তুমি ব্যথাটা ব্রেন পর্যন্ত কিভাবে পৌঁছায়, এটাই হলো সিনাপসের মধ্যে দিয়ে উদ্দীপনা পরিবহন। তাহলে আগে আমার মতো করে একটু বলি, তাহলে তোমরা আশা করি বুঝবা। তো এখন কথা হলো যে স্বাভাবিক অবস্থায় এটা স্থির বিভব, মানে এটা হলো বহিঃকোষীয় তরল, এটা মনে করো অন্তঃকোষীয় তরল। মানে এটা হলো নিউরনের কোষের যে একবারে আমরা যেটা দেখছিলাম টেলোডেনড্রাইট, সেখানে কিন্তু একটা সিনাপটিক নোড ছিল, অনেকগুলো আছে না। আর তারপরে আরেকটা ধরো শুরু হলো নিউরন, এটা হলো প্রি সিনাপটিক নোড, এটা পোস্ট সিনাপটিক নোড। স্বাভাবিক অবস্থায় যেটা হয় যে স্থির বিভব মানে এরা যদিও বাইরে হলো প্রচুর পরিমাণে পজিটিভটা বাইরে বেশি থাকে, হ্যাঁ, আর নেগেটিভটা কম থাকে, পজিটিভ বেশি থাকে। এই মনে করো না, সোডিয়াম হলো মনে করলাম যে কালা কালো, মনে রাখার জন্য। হ্যাঁ, মানে কি হচ্ছে নানা কালা কালো, মনে রাখার জন্য। হ্যাঁ, এই জিনিসগুলো বাইরে থাকে, তাই হচ্ছে না। নানা মানে সোডিয়াম, কালা মানে ক্যালসিয়াম, আর ক্লোরিন মানে কালো। তাহলে নানা কালা কালো এরা হলো বাইরে থাকে বেশি পরিমাণে। হ্যাঁ, আর ভিতরে হলো সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে কম পরিমাণে। তারপরেও এরা স্থির বিভব, মানে এইভাবে সৃষ্টিগতভাবে এরকম স্থির হয়ে থাকে, তারা স্বাভাবিক অবস্থায় স্থির হয়ে থাকে। হ্যাঁ, এখন মনে করো যে পটাশিয়াম আছে, মানে কিং তো রাজ্যের ভিতরে আরামায়েশে থাকবে, তাই না। আর নানা কালা কালো বাইরে থাকে। এখন দেখো কি ঘটনা ঘটে, কোনো কারণবশত তোমার হাতে কেউ চিমটি দিল, এবার এই কাজ শুরু হয়ে যাবে। তারা কিন্তু স্থির বিভব ছিল, হ্যাঁ, উদ্দীপ্ত হলো। যখনই উদ্দীপ্ত হবে তখনই এই নানাগুলা এর মধ্যে ঢুকতে শুরু করবে। নানা ঢোকা দেখে এখানেও কিন্তু কিছু চ্যানেল থাকে। হ্যাঁ, এখানে কিন্তু প্রোটিনের কিছু চ্যানেল থাকে, প্রোটিনগুলোর চ্যানেল আছে, মানে রাস্তা আছে, ছোট ছোট রাস্তা আছে। প্রথমে বাইরে থেকে তোমাকে কেউ চিমটি দিল বা মশা কামড় দিল, সাথে সাথে ক্রিয়া বিভব শুরু হয়ে যাবে। স্থির বিভব ছিল না, ক্রিয়া বিভব শুরু হয়ে গেল, বাহ্যিক কিছু ঘটনা ঘটলো না। যেমন তুমি এটা বুঝতে পারবা, এই বাহ্যিক কিন্তু ব্যাপারটা কি, তোমার ব্যথা লাগলে তোমার শরীরের মধ্যে একটু অন্যরকম অবস্থা তৈরি হয়ে যায়, অস্বাভাবিকতা, তাই না। আবার তোমার হচ্ছে কোনো কষ্টদায়ক কোনো খবর শুনলেও তোমার মধ্যে ওটাও কিন্তু এক ধরনের, যখনই কষ্টদায়ক কোনো খবর হয় তখনও কিন্তু কি হয়, এই নানা কালা কালো গুলো ভিতরে ঢুকে যায়, মানে তখনই শুরু হয়ে গেল যে স্থির বিভব না, ক্রিয়া বিভব। পটাশিয়াম আছে ওটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। হ্যাঁ, দেখো না, এখানে যে ঘটনাটা ঘটে প্রথমে হলো যে এই বাইরের দিকে পজিটিভ বেশি, ভিতরে নেগেটিভ বেশি। তো এখন পজিটিভ গুলোর মধ্যে সর্বপ্রথমে নানা যে সে প্রথমে তোমার ভিতরে ঢুকবে, এর মধ্যে ঢুকবে, নানা ঢুকবে ভিতরে প্রথমে। হ্যাঁ, ক্রিয়া বিভাগ হচ্ছে, নানা দেখা দেখি কালা কালো গুলাও ঢুকবে, ভিতরে। যেই মাত্র ঢুকবে তখন হচ্ছে যে এর মধ্যে কিছু রাসায়নিক উপাদান আছে ভেসিকল সহ, অ্যাসিটাকোলিন বলা হয় এদেরকে, অ্যাসিটাকোলিন, মানে যারা হচ্ছে তোমার আমাদের উদ্দীপনাগুলো পরিবহনের জন্য ভূমিকা রাখে। তো ক্যালসিয়ামগুলো সরাসরি এসে তোমার এই ভেসিকলকে ধাক্কা দেবে, মানে ভেসিকলকে ধাক্কা দিয়ে এই প্রান্তের দিকে নিয়ে আসবে। তো ক্যালসিয়াম যখন এই কাজটা করবে, একে যখন ভিতরের দিকে নিয়ে আসবে, অর্থাৎ ধরো এটাকে মনে করো এখানে নিয়ে আসলো, ক্যালসিয়াম নিয়ে আসছে, কিন্তু এর ভিতরে যে রাসায়নিক উপাদান আছে অ্যাসিটাকোলিন, এক ধরনের অ্যামিনো অ্যাসিডের জাতীয় উপাদান, যখন এখানে নিয়ে আসে কিন্তু এই ভেসিকলকে ভাঙতে পারে না, ক্যালসিয়াম ভেসিকলকে ভাঙতে পারে না। তো এখন ক্যালসিয়াম বলে, আমি তো তোমাকে এই পর্যন্ত নিয়ে আসছি, তুমি তো এখানে যেতে চাও, তো আমি তো তোমাকে ভাঙতে পারবো না, আমি তোমাকে এই পর্যন্ত নিয়ে আসছি, এইটুকুই আমি পারি, এর বেশি পারি না।
তখন ক্যালসিয়াম আয়ন বলে। হ্যাঁ ক্যালসিয়াম আয়ন বলে। তখন ভেসিকল বলে তুমি একটা কাজ করো যে এর মধ্যে অনেক মাইটোকন্ড্রিয়া আছে, তো বলে যে তুমি আমাকে ভাঙার জন্য, ক্যালসিয়ামকে বলে আমাকে ভাঙার জন্য তুমি মাইটোকন্ড্রিয়াতে যাও, ওখানে এটিপিএস এনজাইম আছে, ওটাকে তুমি অ্যাক্টিভ করে দাও, তাহলেই এটিপি তৈরি শুরু হয়ে যাবে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি তৈরি শুরু হয়ে যাবে। তখন ক্যালসিয়াম মাইটোকন্ড্রিয়ার, এখানে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যায়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে মাইটোকন্ড্রিয়াকে অ্যাক্টিভ করে এটিপি তৈরি করে। এবার এটিপি নিয়ে ক্যালসিয়াম এই ভেসিকলকে ফাটাই দেয়। যেই ভেসিকলকে ফাটাই দেয় তখন ভেসিকলগুলোর ভিতরে যে অ্যাসিটাকোলিন আছে সেটা অটোমেটিক্যালি তখন চলে আসে। স্যার স্যার আপনি বলেছেন যে প্রাণীদের জিটিপি তৈরি হয়। হ্যাঁ কি জিটিপি তৈরি হয়। হ্যাঁ জিটিপি কি কোথায় তৈরি হয়? গুয়ানিন ট্রাইফসফেট। হ্যাঁ এটিপি তৈরি হয় উদ্ভিদ দেহে, তো এখানে জিটিপি তৈরি হয় না প্রাণী দেহে? না, না। মানব দেহে এরকম না না ওরকম কিছু না, সবসময় এটিপি তৈরি হয়, তবে জিটিপি থেকে এটিপি হয়। ধরো জিটিপি আছে তো ওটা এটিপিতে পরিণত হবে। হ্যাঁ আচ্ছা, এখন এই যখনই এখানে টাচ করবে, এখানকার পদার্থ এখানে যখন টাচ করবে, তখন এই যে বাহ্যিক দিকে বাইরের দিকে যে উদ্দীপন এখানে এসে টাচ করলো না, তখন এর মধ্যে আবার এলোমেলো ঘটতে শুরু করে দিল। অর্থাৎ এটাও তখন কি হবে, এটাও তখন ক্রিয়া বিভব করবে। অর্থাৎ এখানেও যে আশপাশে যে নানা কালো আছে না, নানা কালো আছে, এই নানা কালো গুলা এরাও তখন এর মধ্যে ঢুকতে শুরু করবে। তখন অটোমেটিকলি এখানে যখন এরা ঢুকছে তখন কিন্তু এখানকার পজিটিভ বেড়ে গেছে, এরকম করে এখানে পাঠাইলো, আবার এও তখন এখানকার ভেসিকল গুলো আবার সামনের দিকে মুভ করতে শুরু করবে। আর আবার দেখা যাচ্ছে এটাকে আবার স্বাভাবিক করতেও হবে, তখন কিছু পটাশিয়াম আবার বাইরে বের হয়ে যাবে। এখানে যেহেতু অনেক সোডিয়াম ঢুকে গেছে না, তো কিছু পটাশিয়াম আবার বাইরে বের হয়ে যাবে, তাহলে আবার স্বাভাবিক হলো কিন্তু। আর এদিকে এটা যখন টাচ করলো এটা উদ্দীপ্ত হয়ে গেল, কারণ হলো স্বাভাবিক ছিল, কেউ এসে ওকে ধাক্কা দিল, তখন কিন্তু একটা অস্বাভাবিকতা অনুভব করলো। তাহলে আমার ধরো এইখানে তোমার টাচ লাগছিল, ব্যথা লাগছিল, এসব জায়গায় তো ব্যথা লাগেনি, কিন্তু এখানে যে লাগছে, এখানকার যে সিনাপটিক নোক থেকে যে অ্যাসিটাকোলিন রাসায়নিক উপাদান পার্শ্ববর্তী পোস্ট সিনাপটিক নোপে ওখানে যে ধাক্কা দিল, তখন ওখানেও তো রাসায়নিক উপাদানগুলা আবার পরবর্তীটাতে যায়, এইভাবে একটার থেকে আরেকটা, হ্যাঁ দিয়ে মস্তিষ্কে পৌঁছে যায়। তো এই ঘটনাই ঘটে। আমি সংক্ষেপে আরেকবার বলি যে কি কি ঘটনা ঘটে। যে স্বাভাবিক অবস্থায় যে ভিতরে আসলে নেগেটিভ বেশি, বাইরে পজিটিভ বেশি, তারপরে এটা হলো স্থির বিভব, অর্থাৎ এরা চুপচাপ থাকতে পারে, স্বাভাবিক অবস্থায় কোনো ঝামেলা করে না। তো বাহ্যিক কোনো উদ্দীপনা, আমাদের শরীরে ব্যথা লাগলো, হ্যাঁ কিছু যখনই হলো, বা তুমি যে কথা শুনছো, ওই কথাটা যখনই টাচ করবে সিনাপটিক এই জায়গাতে, যখন হলো যে টাচ করেছে ধরো ডেন্ড্রাইটে, তখনই হচ্ছে এই বাইরের জিনিসগুলা টাচ করার সাথে সাথে বাইরের জিনিসগুলা ভিতরে ঢুকতে শুরু করে দেয়। বাইরে থেকে যখন টাচ করে তখনই উদ্দীপনা, ক্রিয়া বিভব শুরু হয়ে গেল। তখন এই যে প্রোটিনের যে চ্যানেল আছে এগুলো তখন খুলে যায়। প্রথমে নানা হলো এই চ্যানেলে ঢুকলেই তখন নাতি গুলা কালো গুলা একা একা ঢুকতে শুরু করে, নানা ঢুকারে যখনই ঢুকবে এর মধ্যে নানা জাস্ট হলো এখানে জায়গাটাকে কি করলো, যে পজিটিভ করার কাজটা করলো। আর ক্যালসিয়াম আয়ন সরাসরি ভেসিকলকে ধাক্কা দেয়, বলে যে আমরা তো ঢুকছি, তুই এখানে কি করিস, তুই বের হয়ে যা। তো ওকে টানে নিয়ে এই একবারে কাছাকাছি নিয়ে আসে, দিয়ে এখন ভেসিকল বলছে তুমি তো বলছো আমাকে চলে যেতে, কিন্তু আমি তো বাইরের দিকটা আমার মুখ বন্ধ, আমি তো বের হতে পারবো না। তো বলছে আচ্ছা দাঁড়া, আমি তো বের করার ব্যবস্থা করছি, আমার তো শক্তি নাই, আমি শক্তি নিয়ে আসি। তখন ও মাইটোকন্ড্রিয়ার কাছে যাবে, মাইটোকন্ড্রিয়াকে যায়, মাইটোকন্ড্রিয়া বলবে আমাকে এটিপি দাও। মাইটোকন্ড্রিয়া বলবে আমি এটিপি দিতে গেলে আমার ভিতরে যে এনজাইম আছে ওটা তুমি আগে বলো। ক্যালসিয়াম বলবে আচ্ছা আমি বলছি। তখন সে এটিপিএস এনজাইমকে উদ্দীপ্ত করবে, ক্যালসিয়াম বলবে যে এটিপিএস এনজাইম তুমি হলো এটিপি তৈরি করে দাও। তখন এটিপিএস এনজাইম উদ্দীপ্ত হয়ে গেল, দিয়ে এটিপি তৈরি করে ফেললো। এবার এটিপি কে নিয়ে আসলো ক্যালসিয়াম, এটিপি কে নিয়ে আসে ভেসিকলকে ভেঙে ফেললো, কারণ ভেসিকলের কাছে এসে এটিপি ভেঙে গেল, মানে অ্যাডিনোসিন ডাইফসফেট হয়ে গেল, শক্তি উৎপাদন হলো, ভেসিকল ভেঙে গেল। আর যখনই ভেসিকল ভেঙে যাচ্ছে তখনই হলো ভেসিকল থেকে যে অ্যাসিটাকোলিন এই রিসেপ্টর গুলা, এখানে যে রিসেপ্টর গুলো আছে এই রিসেপ্টর গুলার সাথে টাচ লাগলে এটা আবার স্থির বিভব থেকে ক্রিয়া বিভব হয়ে গেল। বাইরে একটা টাচ লাগলে কিছু একটা তো হবে। আমরা এখন এখানে বসে আছি, এখন যদি হঠাৎ করে আমাদের ওই কাজ বরাবর একটা ঢেল আসে, আমাদের ধরো কিছুই হয়নি, ভিতরে কিছুই ঘটেনি, খালি কাজটা ভেঙে গেছে, আমরা কি কেউ এদিক তাকা থাকতে পারবো? আর আমার সাথে সাথে সামনের দিকে তাকাবো, তাই কিনা?
বা হঠাৎ মনে করো ভূমিকম্প শুরু হলো, আমরা ধরো মরিনি কিন্তু ভূমিকম্প হচ্ছে, তা আমরা কি চিন্তা করবো মরবো যখন তখন দৌড় দেবো, না, নাকি আগেই দৌড় দেবো? আগে। তাই না? সেরকম এখানে টাচ লাগার সাথে সাথে এরাও আবার ক্রিয়া বিভব হয়ে যাবে, ওখানেও নানা কালুগুলা ভিতরে ঢুকবে, আবার ওখানকার ভেসিকলকে পরবর্তীটাতে নিয়ে যাবে, ভেসিকলের ওই অ্যাসিটাইলিনকে, এইভাবে আস্তে আস্তে করে মস্তিষ্কে চলে যায়। এইভাবেই আর কি স্নায়ুর মাধ্যমে যে উদ্দীপনা পরিবহনের ব্যাপারটা ঘটে থাকে। এটা তো অনেক ইম্পর্টেন্ট। ঠান্ডার উদ্দীপনা। হ্যাঁ বলো। ঠান্ডার উদ্দীপনার ক্ষেত্রে ওইটা হচ্ছে তোমার ধরো মানে তোমাদের ওইটা হচ্ছে এখন ওই নানা কালো ঢুকে যাচ্ছে, নানা কালো ঢুকে যাচ্ছে, ঢুকে যায় তোমার এই গাছ কিন্তু এই কাহিনী করছে। মনোযোগ অন্যদিকে থাকে তখন আর কিন্তু আর ওটা ঠান্ডা লাগছে বা গরম হ্যাঁ, লাগছে এগুলো হতে থাকে হয় না। না, এটা ঠিক। কারণ হচ্ছে যে তখন হচ্ছে যে স্থির বিভাগই হয়ে থাকে, ক্রিয়া বিভাগ আর হয় না। কারণ বেশি একটা মনোযোগ। কাজের দিকে হ্যাঁ মগ্ন আছে। ব্রেন তখন নিউরন তখন ওটা নিয়ে বেশি ব্যস্ত, ওটা নিয়ে অ্যানালাইসিস করছে আর কি, তখন তো আর অন্য কিছু হবে না আর কি। ভালো লাগছে ভাইটা। হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, তাহলে না পড়ার আগে তো কঠিন কঠিন মনে হয় জি নাকি? স্যার, আমি পড়েছি একবার কিন্তু আমার অনেক কঠিন মনে হয়েছে যে অধ্যায় কেমনে পড়বো। হ্যাঁ না, এই জন্যই আর কি বললাম যে যেহেতু কঠিন মনে হয়েছে তাই এটা শেষ করতে একটু সময় নিয়ে শেষ করবো। জি স্যার। আর সিলেবাসে নাই তাও এগুলো পড়াচ্ছি, এগুলো মুখস্থ করার দরকার নাই, এগুলো সিলেবাসে নাই। এবার আমরা না, চলে কেউ আসি। যদি বলে যে হচ্ছে কেমনে উদ্দীপনা পরিবাহিত হয় বা বিষয়টা বলা যাবে যে ভাবে হ্যাঁ, উদ্দীপনা পরিবাহিত হয়। এখন ধরো যে কথার কথা যদি তোমার এটা সিলেবাসে নাই, পরীক্ষা আসলে তুমি বানায় লিখতে পারবা যদি মনোযোগ দিয়ে শুনো, বা ভুলে গেলে আবার ইউটিউবে তো দিয়ে আছে, তুমি আরেকবার শুনে নেবা, জি স্যার। তাই কি না? আমি তো এখন আবার এইভাবে লিখছি যে তোমার হচ্ছে দ্বিতীয় বর্ষ এত অধ্যায় এভাবে লিখছি, তাহলে দ্বিতীয় বর্ষতে সার্চ দিলে তুমি আমার পাই যাবে। দ্বিতীয় বর্ষতে স্যার search। আপনার হচ্ছে ক্লাসে না একটা সমস্যা যেটা হচ্ছে মাঝে মাঝে যে স্যার সিকোয়েন্স মিলে না, একটার পর আরেকটা অংশ খুঁজে বলেন যে আপনার ভিডিও অফ হয়ে যায়, ও আচ্ছা, অফ হয়ে গেলে পরের অংশটুকু আর খুঁজে পাই না। দ্বিতীয় অংশ প্রথম দ্বিতীয় খোঁজা অংশ। লাগে। ও হ্যাঁ, ওইটার ক্ষেত্রে আমি আবার দিই কিভাবে, আমি অবশ্য একটু কাজ কম জানি এর, তা আমি ওটা করি কি যে ধরো লিখলাম যে দ্বিতীয় বর্ষ 10 অধ্যায়, দ্বিতীয় পত্র 10 অধ্যায়, প্রথম ক্লাস, তো প্রথম ক্লাস প্রথম অংশ, আবার দিয়ে হলো দ্বিতীয় অংশ। একই জিনিস লিখে লিখে দ্বিতীয় অংশ। তো তাহলে তোমার হচ্ছে যে দ্বিতীয় অংশে আবার সার্চ দিবা, ওইটা লিখে আবার দ্বিতীয় অংশে সার্চ দিবা, পাই যাবে। স্যার আপনি প্লেলিস্ট আকারে দিবেন, তাহলে যে দেখবে শুরু করবে এটা করে দিও তো, আমি কিভাবে কি করতে হয় জানি না, খালি হচ্ছে যে কোনো তো মডিফাই করি না, কিছু করি না। তারপরে দেখি যে ভারতের মানুষজন আমার ভিডিও দেখছে, বুঝছো, ভারতের 5% মানুষ আমার ভিডিও দেখছে। আর কতটা দিছিল হ্যাঁ, একটা কথা এডিট করব পরে তো দেখি মনোরঞ্জন পারে কিনা, মনোরঞ্জনকে বলতে মনে নেই। আচ্ছা, এবার দেখো এরপরে হলো স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস। এটাও না আসলে মূলত আমাদের এই যে মস্তিষ্ক যখন শুরু হবে এটাই হলো মেইন পড়া, তার আগে এগুলো জাস্ট এমনি জ্ঞান অর্জনের জন্য। তো দেখো এখানে স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তোমরা তো জানো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে আমাদের যে ব্রেন, তাই না, ব্রেন আর সুষুম্না কাণ্ড, এইটাই হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। সকল খবরগুলো আসলে এখানে আসে, সেই অনুযায়ী ব্যবস্থাপনা হয়, আর এটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আসলে, তাই না? যে অ্যাকচুয়ালি বলা হচ্ছে মানুষের যদি ব্রেন ঠিক রাখা যায়, আর হার্ট লাংস ঠিক রাখা যায়, তাহলে আর কি যে একটা মানুষের গোটা ধরো পেট পুরা কাটে আলাদা করে ফেলছো, হাত পা কাটে আলাদা করে ফেলছো, রক্ত যদি বের না হয় তাহলে মানুষ অনেক সময় বেঁচে থাকবে, অনেক সময় বেঁচে থাকবে। আমাদের বেঁচে থাকার মেন জিনিসই হলো ব্রেন আর লাংস আর হার্ট। হ্যাঁ, এইটাই হলো। পেট না থাকলে কেমন হবে? না, ও পেট না থাকলে তো খাবার দাবার ছাড়া পুষ্টি আসবে না, মানে ওইগুলা ব্যবস্থাপনা করতে পারলে। মুখ দিয়ে খাইতে না পারলে এনজিটিউব দেওয়া যাবে, ওটা সমস্যা নাই। পাকস্থলীতে পৌঁছাতে পারলে হলো। তো এটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে এখন বলছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র অনেক স্নায়ু গ্যাংলিয়া নিয়ে গঠিত। আচ্ছা, এগুলো তোমরা নিজেরাই পড়ো, কারণ তেমন কিছু নাই। এর পরের দিকে দেখো যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এই জায়গাগুলো একটু বোঝার আছে, এটা একটু বুঝি আমরা। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে বিশেষ করে এই যে ডুরামিটার, অ্যারানকয়েড মিটার, তারপরে পায়ামিটার, এই জিনিসগুলো কি দেখো। এগুলো আসে কি স্যার? না, এগুলো আসে না। তো তারপর আমরা একটু পড়ে রাখি যে দেখো ডুরামিটার নামকরণটা কেন হলো। এই যে ছবির দিকে আসো, ছবিতে দেখলে হয়, ডান দিকে ছবি আছে, এই যে এটা ও আচ্ছা। ডান দিকে তো ছবি আছে, ছবিটা বুঝো তাহলে হবে। ছবিতে দেখো প্রথমে আছে করোটিড অস্থি, তার নিচেই দেখো ডুরামিটার আছে না,
এই ডুরার বাংলা অর্থ শক্ত, ডুরার বাংলা অর্থ কি শক্ত। আর ম্যাটার নামকরণটা কেন হয়েছে জানো? ম্যাটার কথাটা আসছে মাদার থেকে, মানে মায়ের মতো, মানে যে হলো কি করছে আমাদের ব্রেনকে আবৃত করে রাখছে। হ্যাঁ আবৃত করে রাখছে এবং মায়ের মতো ভূমিকা রাখছে। মা যেমন আমাদেরকে আগলিয়ে রাখে না, তাই না? যদিও মা বাবা দুজনে রাখে, তাও মাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, তাই কি না? কেন স্যার বৈষম্য? হ্যাঁ বৈষম্য না। তো এই জন্য আর কি যে এটা সত্যি কথা না, না এই একটা কারণ আছে, মায়েরা তো মায়েদের বেশি ফ্রি হয় বাচ্চাদের সাথে, মানে তুলনামূলকভাবে মায়েরা একটু দয়া মায়া বেশি হয়। হ্যাঁ, যে এই জন্য দেখবে পৃথিবীতে কোনো দেশেই কিন্তু যে সেনাবাহিনীর প্রধান কখনো কোনো মেয়েকে করা হয় না। হ্যাঁ দেখবা, দয়া মায়ের শরীর। হ্যাঁ দয়া মায়ের শরীর তো ও দেখা যাচ্ছে যে ওর দেখা যাচ্ছে লাখ লাখ শূন্য মরে যাচ্ছে, তাও গুলি করার অর্ডার দিবে না শেষে, মায়ের ঠেলায় যে ওদেরও তো মারা যাবে, হ্যাঁ তোরা মরছিস মর, ওদের মরা যাবে না, শেষে এরকম করতে পারে। এই জন্য দেখবো যে কোথাও সেনাবাহিনীর প্রধান মেয়েকে দেওয়া হয় না। হ্যাঁ তুমি যতই হতে চাও পৃথিবীর কোনো দেশে রেকর্ড নাই, ইন্ডিয়াতে কি না ছিল? সেনাবাহিনীর প্রধান কখনোই কি ছিল? মেয়ে যে হওয়া না। অপারেশন সিঁদুরকে ওর মতো সিঁদুর মেয়েরাই ছিল। তো চালাইছে। না না ওটা তো নিচু পোস্টের। আরে ভাই ওরা তো মেজর যে মানে বড় বড় যে পোস্টগুলো ওখানে থাকে না, ওখানে থাকে না। হয়তো সৈনিক। ওটা সৈনিক হিসেবে মানে ছোটখাটো পোস্টে থাকে, কারণ ওই যে ওই শেষে এখন দেখা যাচ্ছে যে ওই জন্য আমার বাবা দেয় না, এটা হতে পারে মনে হয়, কারণ মেয়েরা তো একটু দয়াশীল হয় না, মানে ছেলেরা একটু নিষ্ঠুর হয়, আর মেয়েরা অতটা নিষ্ঠুর হতে পারে না, এই কারণে তাই না? আচ্ছা, তো ড্রুরা মেটার মানে হলো মায়ের মতো, মেটার কথাটা মাদার থেকে আসছে, মানে মায়ের মতো। হ্যাঁ মেটার মানে মায়ের মতো বোঝায়, মেটার মানে মায়ের মতো, যে মায়ের মতো আগলিয়ে রাখছে তাই এর নাম এরকম হয়েছে মেটার। হ্যাঁ তারপরে দেখো এরপরে আমি ভাবছি কি রে ড্রুরা মিটারের সাথে বৃষ্টির কি সম্পর্ক? হ্যাঁ আচ্ছা, তারপরে দেখো যে এরপরে সাবডুরার মিটার মানে নিচের দিকে আছে, তাই এটাও মোটামুটি শক্ত কিন্তু চিকন ধরনের, এই জন্য এরকম নাম হয়েছে। এখানে রক্তজালক থাকে। হ্যাঁ এর মধ্যে এই যে যে সিস্টারনি লেখা আছে না, অ্যারানকয়েট, অ্যারাকনএট যেটা, হ্যাঁ এই এর বাংলা অর্থ কি? এই অ্যারানকয়েট কোথায় লিখলাম? হ্যাঁ এটার বাংলা অর্থ কিন্তু এর মানে হ্যাঁ অ্যারাকন মানে জালের মতো, অ্যারাকন মানে জাল, অ্যারাকন মানে জাল আর এট মানে মতো, জালের মতো। অ্যারাকন মানে জাল আর এট মানে মতো, আসলে জালের মতো। দেখো এখানে জালের মতো হয়ে আছে না, এগুলো কিন্তু রক্তজালক। হ্যাঁ রক্তজালক এর মধ্যে থাকে রক্তজালক, তাই এটাকে বলা হচ্ছে জালের মতো, তাই এটাকে বলা হচ্ছে জালের মতো। এরপরে দেখো নাম, এরপরে আছে কি যে পায়ামিটার, পায়া মানে পাতলা, পায়ামিটার হলো পাতলা স্তর, পাতলা স্তর, এটা পাতলা হয় এই জন্য এটা পাতলা স্তর, পায়া মানে পাতলা বোঝাচ্ছে। হ্যাঁ এই আর কি। তাহলে এটা এমনি একটু রিডিং পড়ো, তবে এখানে মেনিনজাইটিসের এই জায়গাতে কিছু এমসিকিউ পড়ে রাখা ভালো। তাও যেমন ধরো মেনিনজাইটিসের ঠিক ৫ম নম্বর লাইনে কিছু ব্যাকটেরিয়ার নাম মনে রাখবো। আর মেনিনজাইটিস হলে কি, মেনিনজাইটিস মানে তো বুঝতে পারছো আমাদের যে হ্যাঁ মস্তিষ্কের যে বাইরের যে পর্দা ওটাই তো মেনিনজাইটিস, আর আইটিস মানে ইনফেকশন হওয়া, তাই না? ইনফেকশন হওয়া, তো কোন ব্যাকটেরিয়ার কারণে হয় এবং হলে কি কি সমস্যা, এগুলো এমসিকিউর জন্য পড়ে রাখতে হবে, এগুলো এমসিকিউর জন্য পড়ে রাখতে হবে। তাহলে মস্তিষ্ক থেকে দেখো, মস্তিষ্ক এখানে আমাদের এখান থেকে কিন্তু মেইন আর কি আমাদের সিলেবাস শুরু হলো মস্তিষ্কের এখান থেকে বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন সব জায়গাতেই অনেক কোশ্চেন হয়, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনে মস্তিষ্ক, তারপর কান, চোখ, এই তিনটা থেকে অনেক বেশি কোশ্চেন হয়, প্রচুর কোশ্চেন হয় এখান থেকে। দেখো এখানে আমরা ঠিক ৪র্থ নম্বর লাইনে একটা আছে, প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক আয়তন পুরুষের প্রায় ১৫০০ সিসি আর মহিলাদের ১৩০০ সিসি হয়, গড় ওজন প্রায় ১.৩ থেকে ১.৪, এতে প্রায় ১ লক্ষ কোটি নিউরন থাকে। কত বেশি নিউরন থাকে? ১ লক্ষ কোটি নিউরন থাকে। এখন বলা হচ্ছে যে মস্তিষ্ককে ৩টা ভাগে ভাগ করা হয়, সব থেকে উপরের দিকে যেটা থাকে তার নাম হলো অগ্র মস্তিষ্ক। আসলে এই অগ্র কেন, আসলে উপরে আছে তো, তাই না? তাহলে উচ্চ মস্তিষ্ক হওয়া উচিত ছিল, কিন্তু অগ্র হলো কেন? কারণ সকল প্রাণীর চলে হচ্ছে যে মাথাটা কি নিচের দিক করে চলে, কাজেই মাথা নিচের দিকে সকল প্রাণীর
তো অন্যান্য প্রাণীর ক্ষেত্রে মাথা এরকম নিচা থাকলে তো এটাই তো অগ্র হবে, তাই না? আমরা না হলে এইভাবে থাকি, তো ওই জন্যই এই উপরের দিকটার নাম উচ্চ হয়নি, হলো অগ্র হয়েছে। উচ্চ ও মস্তিষ্ক হয়নি, অগ্র হয়েছে। কারণ হলো সব প্রাণী মাথা এইভাবে থাকে, আমরা এখানে মাথা উঁচা করে থাকি, সৃষ্টিশীলা জীব ওই জন্য মাথা উঁচা করে থাকি। আর সকল প্রাণী দেখবা মাথা নিচা করে থাকে, সকল প্রাণী মাথা নিচা করে থাকে। আমরা ওই জন্য এটা হলো অগ্র, উপরের দিকটাই অগ্র। এরপরে হলো মাঝেরটা মধ্য, ইংরেজিরা মনে রাখবো প্রোসেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন, পশ্চাৎ মস্তিষ্ক, এইভাবে আর কি নামকরণটা হয়েছে। তাহলে আগামী দিন থেকে আমরা অগ্র মস্তিষ্কের ছবি এঁকে তারপরে বিষয়বস্তুগুলো বুঝবো ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, ওই যে একজনের ওখানে যে নিউরোলিমা নামক পর্দা দ্বারা, তারপরে আবার মায়োলিন বলা আছে, এখন যে দুইটাই থাকে তাহলে কোনটা দিবেন? নিউরোলিমা হচ্ছে একবারে বাইরের আবরণ, হ্যাঁ, একবারে যেটা হলো বাইরে। সোয়ান কোষের আবরণ, সেটা হলো নিউরোলিমা। চর্বি এটা হলো চর্বি জাতীয় আবরণ। তো ওটা তো দুটোই তো একজনের আবরণ। উপর থাকে, একজনের উপর থাকেই মায়োলিন, এই জন্য মায়োলিনই বলা হয় যে একজনের হচ্ছে আবরণ। হ্যাঁ, একবারে একজনের পাশে থাকে তো মায়ের, তাই না? আর যদি বলে যে একজনের আবরণ কোনটি, তাহলে নিউরোলিমা হলো সোয়ান কোষের আবরণ, ওটাই।